আমি শাওলি আবারও চলে এসেছি আমার সই মহুয়াকে নিয়ে আপনাদের কাছে। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে বোধহয় আপনাদের ভেবেছিলাম, আপনাদের বলেওছিলাম যে সোজা আমরা কথামৃত নিয়ে শুরু করব, কিন্তু ওই মানে নির্মাণ পর্ব, প্রস্তুতি পর্ব, এই ব্যাপারগুলো থাকে, তো সেই নিয়ে আলোচনা করতে করতে আমরা ওই গুরু কি রকম, গুরু কেমন হওয়া উচিত, এই আলোচনা দিয়ে শুরু করে আমরা তো আর যেতেই পারলাম না কথামৃতর পাতায়। তো আজ আমরা চেষ্টা করি দেখি কথামৃতর পাতা দিয়ে শুরু করার, দেখি তাও কতটা যেতে পারবো। আর আপনারা তো সঙ্গে আছেনই আমরা জানি, তবে শুরুতে আরো একবার একটু মনে করিয়ে দিই যে আমাদের এই একসাথে চলা তখনই সার্থক হবে যখন আপনারা একটু আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আর তার জন্য কি করতে হবে, আজকের দিনে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখবেন ওই কৌশিক দিচ্ছে একটা সাবস্ক্রাইব লেখা পপ আপ, ওইটা দেখে ঠিক আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলের পাশে ওরকমই লেখা আছে সাবস্ক্রাইব, জাস্ট ওই জায়গাটায় একটু ছোট্ট করে টাচ করে দিন, তাহলেই আমরা আর আপনারা গেঁথে গেঁথে থাকবো, একসাথে আরো বেঁধে বেঁধে থাকবো। আগের এপিসোডে আমরা গুরু নিয়ে কথা বলছিলাম, তো কথামৃতকেও যদি ভাঙতে হয়, আমরা ভাঙছি না আজকের, আমরা কথামৃতেই ঢুকবো, জাস্ট একটু ছুঁয়ে যাওয়া যে কথা এবং অমৃত, কাকে কথা বলে এবং কোনটা অমৃত। তো সব কথাই তো অমৃত নয়, তো কোন কথা অমৃত, আগে তার আগে কাকে কথা বল, কথাটা কাকে বলে, মানে কথা দিয়ে তুমি একটা মেসেজ বোঝাচ্ছ, কাউকে একটা বার্তা পাঠাচ্ছ, কথার সঙ্গে দেখবে বার্তাটা জড়িয়ে থাকে, যে কথা বার্তা প্রদান করে সেটাই কথা, একদম, বাকি সব অকথা কিংবা কুকথা। ঠিক। এবং অমৃত সেই কোন বার্তা মানুষের কাছে কিভাবে প্রেরণ হচ্ছে, এবং সেই বার্তাটা একটা মানুষকে, ওই যে তুমি বলো না যেটা শব্দব্রহ্ম, তো সেই বার্তাটা একটা মানুষকে কোথায় নিয়ে পৌঁছচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, যদি একটা চিরস্থায়ী এফেক্ট তার ভেতরে, একটা পজিটিভ চিরস্থায়ী ওই আলোর পথযাত্রী করে তোলে, তাহলে সেই কথাটা অমৃত। একদম। তো অমৃত মানে যাকে অমর হয় মানুষ, কিন্তু এটা যদি আমরা প্রতীকী ধরি, অমর হচ্ছে যে দাগটা কোনোদিন, যে ছাপটা কোনোদিন মিলিয়ে যাচ্ছে না, মুছে যাচ্ছে না, একটা দেহ চিরকাল বেঁচে থাকে না। তো আমার মনে হয় কথামৃত পাঠ বহু জায়গায় হয়, কথামৃত আলোচনা বহু জায়গায় হয়, আমরাও চেষ্টা করছি, কিন্তু তার আগে এই প্রস্তুতি হিসেবে না কথা, অমৃত, রামকৃষ্ণ, আমরা যদি প্রেক্ষাপটগুলো দেখতে দেখতে না আসি, তাহলে বোধহয় সবই ওই জাস্ট আলোচনা সাপেক্ষে একটা আলোচনা হবে। তবু আমরা চেষ্টা করছি আমাদের কথার মধ্যে দিয়ে যে একটু এই জগৎ, এই সময়, এই সমাজ, এই কিভাবে আমরা যুক্তিগ্রাহ্যভাবে, ভক্তি আরো পরে, যুক্তিগ্রাহ্যভাবে আগে কিভাবে মেনে নিতে পারছি। দেখো, মহেন্দ্রনাথ দত্ত মাস্টারমশাই যখন প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তিনি কিন্তু রামকৃষ্ণকে দেখবেন বলে আসেননি, তিনি জানেন না তিনি কোথায় যাচ্ছেন। তার আগে আমরা অনেকবারই আলোচনা করেছি, আমরা গল্প করেছি যে মাস্টারমশাইয়ের একটা সাংঘাতিক রকম পারিবারিক বিপর্যয় দেখা দিয়েছিল, এবং সেই বিপর্যয়টা শুরু হয়েছিল তার মা মারা যাওয়ার পর থেকে। মা যতদিন ছিলেন, মাস্টারমশাই একটা মানে গৃহচ্ছাদের নিচে ছিলেন, কিন্তু তারপরে তার বাবা এবং ভাইদের নিয়ে মাস্টারমশাইয়ের সারা জীবনে এবং পরিবারে একটা সাংঘাতিক রকম গোলযোগ দেখা দেয়। এবং মাস্টারমশাই বরাবরই খুব শান্তিপ্রিয় মানুষ, তো উনি না এটাকে ফেস করতে পারেননি, মানে ফেস করতে করতে তার তো ওই চুপচাপ থাকতেন, তো সেটা যখন ক্রমশ প্রবল গুরুভার হয়ে ভেতরে চেপে বসলো, তো তখন উনি আর থাকতে পারলেন না। মুখ লাগিয়ে ঝগড়া করাটা মাস্টারমশাইয়ের স্বভাব নয়, আর মাস্টারমশাই বরাবরই মার্জিত, শিক্ষিত, স্থিতধীর, চুপচাপ, এই ধরনের লোকগুলো, এবং খুব নরম সরম মনের মানুষ ছিলেন। মাস্টারমশাই একটু কবিত্ব প্রিয়, যে কারণে এই ধরনের লোকগুলো না সবার আগে দুমড়ে মুচড়ে যায়, তো এরা না ওইভাবে দাঁড়িয়ে উঠতে পারে না, রুখে উঠতে পারে না। তো যে কারণে মাস্টারমশাইয়েরও শিক্ষা এবং স্বাভাবিক রুচি বাধা দিয়েছিল। কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কি মানুষের স্বভাব পায়? তো এই ব্যাপারটা মাস্টারমশাই মানুষ হয়েই থাকতে চেয়েছিলেন। তো যে জন্যে কিন্তু সেটা যা হয় যে সেই আঘাতটা এত বড় হয়ে যায়, সেটা আর বহন করতে পারলেন না মাস্টারমশাই ঘর ছেড়ে বেরিয়ে পড়তে স্থির করলেন যে মাস্টারমশাই তিনি আর থাকবেন না, মানে হয়তো জীবনেই থাকবেন। মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী বুঝতে পেরেছিলেন যে তার স্বামী কিছু একটা সমস্যা, মানে অশান্তিটা তো জানতেন, কিন্তু তার স্বামী কিছু একটা ড্রাস্টিক স্টেপ নিতে চলেছে, এটা একটা আঁচ করতে পেরেছিলেন। যে কারণে মাস্টারমশাই যেদিন বেরিয়ে আসছেন, বাড়ি ছেড়ে দিচ্ছেন, নিকুঞ্জ দেবী তাকে ছাড়তে পারেননি। নিকুঞ্জ দেবীও তার সঙ্গে এসেছে, এবং সেটা একটা রাত্রির,
মাস্টারমশাই স্ত্রীকে নিয়ে বেরিয়ে একটা ভাগ্যক্রমে একটা টাঙ্গা পেয়ে গেলেন। টাঙ্গা পেয়ে তিনি শ্যামবাজারে তার বন্ধুর বাড়িতে যাচ্ছেন শুরুতে, এবং ন্যাচারালি রাত্রির 12টা প্রায় বাজতে যায় সেই সময়, তখনকার সময় তো সেই 1882 সাল নাগাদ। তো তখন তো অন্ধকার খুব করছে, তো সেই সময় বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধু বিব্রত হয়ে গেছে, সবাই ঘুমোচ্ছে। তো সেইখানে এবং নিকুঞ্জ দেবীকে নিয়ে মাস্টারমশাই ওখানে গিয়ে শোনেন যে বন্ধুশ্রী ওকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তারা নিজেদের ভেতরে না ঘরের মধ্যে একটু মানে অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছেন যে কি হবে, কি করবে, কতদিন থাকবে, কি করবে, এই ব্যাপারগুলো মাস্টারমশাই কানে আসে। মাস্টারমশাই সঙ্গে সঙ্গে সে বাড়ি ছেড়ে কাউকে কিছু না জানিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আসেন, নিকুঞ্জ দেবীকে নিয়ে বেরিয়ে আসেন, এবং আবারও একটা টাঙ্গা কি করে মানে ওই রাত্রিবেলা করে পেয়ে যাচ্ছেন, মানে দৈব। তো পেয়ে গেছেন, সোজা বরানগরে তার দিদির বাড়ি চলে যান ওই রাতে। এবং নিকুঞ্জ দেবী, আমার ধারণা এটা কোথাও লেখা নেই যে ননদের বাড়িতে গিয়ে নিকুঞ্জ দেবী একটু ফ্রি হয়েছেন, তো ননদকে নিশ্চয়ই সব বলেছেন ঘটনা, হতে পারে বড়দিকে সব বলেছেন যে কি হয়েছে ব্যাপারটা। তো মাস্টারমশাইকে, কারণ এরপর থেকে দেখি যে মাস্টারমশাইয়ের পেছনে ওই সিদ্ধেশ্বর মানে মাস্টারমশাইয়ের ভাগ্নে দিদির ছেলে একদম পুরো ফেউ হয়ে লেগে গেছেন। তো মাস্টারমশাইকে একা ছাড়ছেন, এবং বরানগরে তিনি আসেন ঈশান কবিরাজের বাড়ি। তার জামাইবাবু ঈশান, তিনি কবিরাজ, সে সময় খুব নামকরা কবিরাজ, ঠাকুরকেও দেখেছেন, তিনি ঠাকুরের পরিচিত, রামকৃষ্ণদেবের পরিচিত ছিলেন। তো তার বাড়িতে মাস্টারমশাই গিয়ে উঠেছেন মহেন্দ্রনাথ, এবং সেইখানে গিয়ে ওই দিদিকে বলার পরে দিদির ছেলে মাস্টারমশাইয়ের মনটা একটু ঘোরানোর জন্য যে তিনি পরের দিন বলছেন, পরের দিন বা তার পরের দিন হবে যে একটু বেড়াতে যাবেন, একটু বাগান, সে সময় কলকাতায় প্রচুর বাগান, যে একটু বাগান ঘুরে ঘুরে, একটু বাগান বাড়ি একটু ঘুরে ঘুরে চলুন না, বাগান দেখলে, বাগান, পুকুর, হাঁস, ফুল, এগুলো দেখলে মানুষের একটু মন চেঞ্জ হয়, তো চলুন না একটু ঘুরে আসি। মাস্টারমশাই তো সুইসাইড করবেন ঠিক করে নিয়েছেন একদম, তো ভাগ্নে পেছন পেছন যাবে, তো কিছু করার নেই যে চলো ঠিক আছে। এবারে বিকেলবেলা নিয়ে বেরিয়েছেন, এ বাগান সে বাগান ঘুরতে ঘুরতে লেখা আছে যে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন। জিজ্ঞেস করেছেন যে রাসমণি কালীবাড়িতে যাবেন, ওটা ওই দেবালয়ে যাবেন, ওখানে প্রচুর ভালো ভালো মানে বাগান আছে, মন্দির আছে। মাস্টারমশাই বরাবরই একটু ধার্মিক প্রকৃতির, এবং তারপরে সিদ্ধেশ্বর বলছেন সেখানে একটি পরমহংস আছেন, তো দেখতে যাবেন। মাস্টারমশাই পরমহংস কেমন দেখাচ্ছে, বাগান মন্দির আছে, যে আছে চলো। সিদ্ধেশ্বরকে নিয়ে এসেছেন রাসমণির দেবালয়, তখন দুপুরের পরে, মানে অপরাহ্ন বলতে যেটা বিকেলের দিকে। তো ঘুরতে ঘুরতে তারা ঠাকুরের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন, এদিক ওদিক সেদিক ঘুরতে ঘুরতে ঠাকুরের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন। এবার এটা এই সিন দিয়ে শুরু হচ্ছে কথামৃত। আমি সিন বললাম মানে দৃশ্য বেরিয়ে গেল হয়তো, কিন্তু আমি পুরো সিনেমার মতো করে আজকের দিনে ওয়েব সিরিজের একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই মানে একটি মৃত্যুপথযাত্রী, সাংঘাতিক শিক্ষিত, রুচিশীল, মার্জিত, শান্ত একটি দার্শনিক কবি মানুষ, তিনি আত্মহত্যা করবেন বলে বেরিয়েছে, এবং তার মন ভোলাতে তার ভাগ্নে পেছন পেছন ঘুরে বেড়িয়ে বাগান দেখিয়ে বেড়াচ্ছেন। তারপর একটি পরমহংস দেখাতে নিয়ে এসেছেন, জীবন বিমুখ একজন মানুষ, জীবন থেকে মুখ ফিরিয়ে একদম, মানে তার ভেতরে অশান্তিতে জর্জরিত, ফুল উইথড্র, যে না আমি আর নেই এখানে বাবা। একেবারে এই সময় আমরা কিন্তু এই ফ্রাস্ট্রেশন থেকে মানুষ আত্মহত্যার দিকে এগিয়ে যায়। এখনকার মানুষ হয়তো এই ব্যাপারটার সাথে রিলেট অনেক বেশি করতে পারবেন। ঠিক ঠিক ঠিক। তো সেই মাস্টারমশাই এসে দাঁড়িয়েছেন, এবারে বাগান দেখেছেন, তার আগে দেবালয় দেখেছেন, আমরা সেই বর্ণনায় যাচ্ছি না, কালী মূর্তি দেখেছেন, মায়ের মূর্তি দেখেছেন, তো কোথায় কি আছে সেসব দেখেছেন। এবং কথামৃতের শুরুতে একদম ছবির মতো মাস্টারমশাই ঠিক যেভাবে যে পথ দিয়ে ঘুরেছেন, সেই পথ আমরা আজকে গিয়ে সে দৃশ্য খুঁজে পাবো না, একেবারেই নেই, অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমরা চোখ বুঝিয়ে ভাবতে গেলে আমরা সেই ফ্ল্যাশব্যাকে চলে যেতে পারি। মাস্টারমশাই যেভাবে ছবির মতো এঁকেছেন, একদম মানে এটা সেই ছবি লেখা, যেরকম ওই যবন ঠাকুর বলতেন যবন ঠাকুর ছবি লেখেন, মাস্টারমশাই পুরো ছবি লেখা একদম। তো সেই সব ঘুরে ঘুরে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের ঘরের সামনে যখন এসে দাঁড়াচ্ছেন, তখন দেখছেন যে ঘরের মধ্যে এক ঘর লোক, ঠাকুর একটা ওই ছোট খাটটাতে ঠাকুর বসে আছেন, এক ঘর লোক নিস্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। এবং ঠাকুরের এই একটা কথা মাস্টারমশাই শুনছেন। মাস্টার দাঁড়াইয়া, একটু পড়ে দেখছি, মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল
যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা বলতেছেন। আমরা এখন কৃষ্ণ কথা লিখছি যে সুখদেব পরীক্ষিতকে ভগবত শোনাতে এসেছিলেন। তো এবং শুধু পরীক্ষিত একা শুনছেন না, সেখানে উপস্থিত সমস্ত ঋষি মুনি ঋষিরা, মানে আমরা বলি যে এখানে লেখাও আছে যে হরিরস পান করছেন, এটা শোনা নয়, পান করছেন। ঠক করে একটা চাতক যেরকম করে কৃষ্ণার্থ পান করে সেই রকম ভাবে পান করছেন। মাস্টারমশাই সেটা পড়েছেন নিশ্চয়ই। এখন চোখের সামনে দেখে তার সেই উদাহরণটা মনে হচ্ছে, নজিরটা, যে পান করছেন তারা, সাক্ষাৎ সুখদেব ভগবত কথা বলছেন। এবং শ্রীচৈতন্য কিংবা শ্রীচৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। চৈতন্যদেব যখন বসে কথা বলতেন তখনও ঠিক ওই রকমের একটা সিন ঘটে যেত, একটা অরা আর কি, ওই রকম, এবং সময় থেমে যেত, সময় থেমে, যে কারুর আর হুঁশ থাকতো না কে কোথায় আছে। তো পার্টিকুলার ওই জিনিসটা, যে কারণে আমরা এর পরেও দেখবো যে রামকৃষ্ণদেব যখন কথা বলছেন কেউ নড়াচড়া পর্যন্ত না করতে না, ওই যে অমৃত ছড়াচ্ছেন, এবং লোকজন যার যতটুকুনি ক্ষমতা সে ততটুকুনি দিয়ে হাঁ করে গিলছে। যে কি গিলছে তারা হয়তো তখন বুঝতে পারছে না, কিন্তু গিলছে। কথাটা কি বলছেন? ঠাকুর বলছেন যে যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। মাস্টার মশাই প্রেক্ষাপটটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, একদম সেই শিক্ষা কি শেখাচ্ছে? শিক্ষা শেখাচ্ছে যে ভগবান বলে যা আছেন সবটাই নিরাকার। একজন ভাস্ট শক্তি, এরকম একটা অনন্ত শক্তিকে একটা ক্ষুদ্র আকারে ধরা সম্ভব নয়। ওগুলো মাটির পুতুল খেলা। ব্রাহ্মণ্য ধর্মের পুরো ব্যাপারটা, এরা তো সবটাই তখন নবজাগরণের হাওয়ায় শিক্ষিত মানুষজন, একদম, যে এটা পুতুল খেলা, এবং সেটা শেখাচ্ছে মিশনারি শিক্ষা। যে সেইখানে পুরোটাই মানে মিশনারি শিক্ষাটা তারা না নিল যিশুর কথা, না নিল যিশুর প্রেম, তারা তাদের মতো করে একটা স্বার্থ নিয়ে আগে শেখাচ্ছে। আগে প্রত্যেকটা জায়গায় গিয়ে মিশনারি শিক্ষা যিশু কিন্তু ভাঙেননি কোথাও। মিশনারি শিক্ষাটা যিশুর শিক্ষা নয় না, যিশু সব জায়গায় বলছেন প্রেম, কোথাও কিছু ভেঙো না। এরা আগে গিয়ে ভেঙে দিচ্ছে যে তোমরা যা শিখছো, তোমরা এতদিন ধরে যা জেনেছো, তোমাদের যা আছে সব ভুল। যে মুহূর্তে ভেঙে দিচ্ছে সে মুহূর্তে সেখানে ভগবান থাকতে পারেন না। তো মিশনারিটা যিশুর শিক্ষা বহন করছে না, তারা কিছু মানে অদ্ভুত করে কিছু একটা তৈরি করে বহন করছে, তার সঙ্গে যিশু নেই। তো মাস্টারমশাই, শুধু মাস্টারমশাই কেন, সে সময় আর কলকাতা বা সেই সময় মিশনারি শিক্ষায় শিক্ষিত লোকজন এই শিক্ষা পেয়ে এসেছেন যে তোমাদের যা আছে সব ভুল। পরবর্তীকালে বিবেকানন্দ বলছেন যে আমরা নেতিবাচক শিক্ষায় শিক্ষিত। একটা শিশুর জন্ম থেকে কি শেখে? যে এতদিন ধরে যা শিখেছো সব ভুল, যে মাটিটার উপর দাঁড়িয়ে আছো সেই মাটিটা মিথ্যে, তোমার বাপ মারা কিচ্ছু জানে না, সবাই অজ্ঞান, তুমি একা আমাদের কথা শুনে জ্ঞানী হও। তো কাজে সে শুরু থেকে একটা নায়ের বস্তুপিণ্ড হয়ে দাঁড়াচ্ছে, তার থেকে আর কি আশা করো তোমরা? পরবর্তীকালে স্বামীজি লিখছেন। তো মাস্টারমশাই এই শিক্ষা নিয়ে একটা জর্জর বুক নিয়ে ঠাকুরের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছেন যে একজন একটা ওই খেটো ধুতি পরা ওই রকম একজন গ্রাম্য মানুষ ওইখানে বসে আছেন হাসি হাসি মুখে, একটা হয়তো একটা পা নাবিয়ে একটা পা উঠিয়ে, মানে সেখানে রুচি বা মানে কেতা এটিকেট তার বালাই নেই। ওই অবস্থায় বসে শালীনতার কোনো ব্যাপার কিছু নেই, সম্ভ্রান্ত বলে কিছু নেই, সেই অবস্থায় বসে তিনি সহজ অবস্থা, শুধুমাত্র ভীষণ রকম সহজ এবং গ্রাম্য অবস্থা সেই জায়গায়, এবং ঠাকুরের কথাগুলো খুব গ্রাম্য ছিল। সেইখানে বসে তিনি কি বলছেন যে রাম নাম বা হরিনাম করলে যদি একবার চোখ দিয়ে জল পড়ে, চোখের জল পড়ে, তাহলে যেন কর্মত্যাগ হয়ে গেছে। তিনি প্রথম শিখেছেন যে কর্ম বলতে যা বোঝায় যে ওয়ার্ক, যে ওয়ার্ক আনলিমিটেড, এই কর্ম আবার ত্যাগ হচ্ছে। আবার কি রাম এবং হরি যাদের কোনো এক্সিস্টেন্সই নেই তাদের নাম করে আবার কাঁদতে হবে। তো এই এতগুলো স্টেপ পরপর উনি এতগুলো স্টেপ, শিক্ষিত মানুষ, একজন শিক্ষিত মানুষ, অথচ বিজাতীয় জিনিস রামকৃষ্ণদেব বলছেন, অথচ সেখানে দাঁড়িয়ে মাস্টারমশাই কিন্তু ভাবছেন যে সাক্ষাৎ সুখদেব কথা বলছেন। তার মানে এইখানটা থেকে আমরা মাস্টারমশাইয়ের একটা যেটা পরিচয় পাই, মাস্টারমশাই পুরোপুরি মিশনারি শিক্ষায় শিক্ষিত হলেও মাস্টারমশাই কিন্তু শিকড় ছেড়ে বেরোননি। তার নজিরে তিনি কিন্তু সুখদেবকে দেখছেন, তিনি সেন্ট পলকে দেখছেন না। এইটাই হচ্ছে
তফাৎ। এবং ঠাকুর যখন কর্মত্যাগের কথা বলছেন, রোমাঞ্চের কথা বলছেন, অশ্রুর কথা বলছেন, ঠাকুর কিন্তু একেবারে তখন প্রেমের কথা বলছিলেন। তার আগে আগে কি কথা হয়েছে জানা নেই, মাস্টারমশাই ঠিক ওই জায়গাটাতেই গেছেন। সেই কথা শুনতে শুনতে মাস্টারমশাইয়ের মনোজগতে একটা তীব্র আলোড়ন সৃষ্টি হচ্ছে। দেখো, শুধু কথা শুনলে আলোড়নটা কিন্তু হয় না, মাস্টারমশাই কিন্তু দেখছেন আসলে। হ্যাঁ, এখানে আমরা একদম শুরুতে যে শব্দগুলো আলোচনা করেছিলাম সেটা যদি বলি, যে একটা যে আমরা যে লেগাসিটা নিয়ে আসি, শিকড়টাকে না ফেলে দিয়ে আগে যা যা হয়েছে সেগুলো সব ভুল, সেটা না হয়ে আমরা যতদূর এতদিন পর্যন্ত এসেছি, যতটা শিখে এতদূর পর্যন্ত এসেছি, ওটাকে নিয়ে যদি আমরা পরের স্টেপে এগোই, তাহলে তো আমাদের হাতে একটা আমরা ক্যাপিটাল নিয়ে এগোচ্ছি। মাস্টারমশাই তো সেই কাজই করেছেন, কিন্তু আগেরটা ফেলে দেননি যা শিখেছেন। তারপরে তিনি ইংরেজি শিক্ষায় নবজাগরণের ওই পালে হাওয়া লাগিয়ে উনি পাশ্চাত্য দেশের ব্যাপার স্যাপার তাদের শেখানো বুলি, সেটাকে তিনি গ্রহণ করেছেন, বুঝেছেন, সেই অনুযায়ী তার পড়াশোনায়, তার চাকরি ক্ষেত্রে, কর্মসূত্রে তিনি হয়তো অ্যাপ্লাই করেছেন। কিন্তু মানুষের যে মানুষটা আজকে হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, যে মানুষটা ঠিক করে ফেলেছে যে আমি কালকে সুইসাইড করব, সেটা তো সেই মানুষটা, সেই সত্তাটা তো এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ শুধু নয়, তার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তার তো একটা শিকড় আছে। এবার রামকৃষ্ণ ঠাকুরের ওই ঘরের আর্ধা কোনাকুনিভাবে দাঁড়িয়ে তিনি যখন দেখছেন ওই রকম একটা পড়ন্ত বেলা, সন্ধে হবে ব্যাপার স্যাপার, একটু পরেই সন্ধে হয়ে আসছে, তো ওই সময়টা যখন উনি দেখছেন, তখন কিন্তু ওই সনাতন শিক্ষায় শিক্ষিত মানুষ, যেটা কিনা তার ঐতিহ্য বহন করে আসছে, এবং যে হয়তো মনের মধ্যে কোথাও সুইসাইড করবেন জেনেও, আসলে তো মাস্টারমশাই কোথাও হয়তো ইতিবাচকতা খুঁজছিল, মন জানতো না, নইলে দুম করে সেটা থেকে বেরিয়ে আসে না মানুষ, সেইটা কোথাও তার একটা ফ্লিকার পেয়ে গেল একেবারেই। কারণ তার মন নিশ্চয়ই ওই অন্ধকারে অভ্যস্ত ছিল না তো কোনোভাবে, নইলে আলো হয়তো চট করে তাকে অ্যাট্রাক্ট করতে পারতো না। একেবারেই এই জিনিসটা ভেতরে এটা ছিল না। এবং এই যে মানে এটা আর কি পরিস্থিতির শিকার ছিল, ওই সিদ্ধান্ত নেওয়াটা তার সুপারফিশিয়াল। কারণ একটা মানুষের ভেতরে যদি একটু ইতিবাচক দিককে আঁকড়ে না থাকতে চায়, তুমি কিছুতেই তাকে ফেরাতে পারবে না। সে যদি কমপ্লিট নেগেটিভে থাকে, তুমি তাকে ফেরাতে পারবে না, সে মানুষ ফেরে না। এবং মাস্টারমশাই সেরকম নন। এবং তিনি শুধু কানে শুনছেন না, তিনি চোখে দেখছেন। মানে মেসেজ এবং মেসেঞ্জার, এই দুটোর মধ্যে, মানে এই দুজনের মধ্যে যদি অঙ্গাঙ্গী সম্পর্ক থাকে, মানে যে ঠাকুর যেটা বলতেন, মন মুখ এক কর, মন মুখ যে কথাটা উচ্চারণ করছে, মনও যদি সেই কথাটা উচ্চারণ করে, তাহলে তার ইম্প্যাক্ট মানুষ যে শ্রোতা শুনছে তার কানে না, মানে একটা বুলেটের মতো তার কানে এবং মনে গিয়ে বেঁধে, যে সেটা সে বুঝতে পারে সেখানে বলে নয়। তো যেটা ঠাকুরের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল, ঠাকুর যেটা বলছেন, লোকজন যেটা শুনছে না, একেবারে সেইটার চেহারা কিরকম হতে পারে বা সেইটার রূপ কিরকম হতে পারে, তারা চোখের সামনে দেখে নিচ্ছে। তো যে কারণে তাদের চোখে ছবিটা ফুটে উঠছে। মাস্টারমশাই প্রথম গিয়ে ঠাকুরের কাছে ওই ছবিটা দেখতে পাচ্ছেন, ওই রোমাঞ্চের ছবিটা দেখতে পাচ্ছেন, ওই প্রেমের ছবিটা দেখতে পাচ্ছেন, কর্মত্যাগের ছবিটা বুঝতে পারছেন। এবং মাস্টারমশাই আরো একটা জায়গায়, যে একটা মানে তার কর্মক্ষেত্র, সংসার তো একটা কর্মক্ষেত্র, আমার মনে হয় যে কর্মক্ষেত্রটাই তো এত দাগা দিচ্ছে, সমস্ত রকম কর্মক্ষেত্রটাকে দাগা দিচ্ছে। ঠাকুরের কাছ থেকে প্রথম উঠে উনি গিয়ে দাঁড়িয়েই কর্মত্যাগ যখন শুনছেন, বোধহয় তার বুভুক্ষ মনটা না আরো বেশি, যে ও আচ্ছা, তাহলে আমি রেস্ট পাবো, আশ্রয় পেলাম, আমি ত্যাগ করতে পারি, আমি করতে পারি, কিন্তু আমার মনে হয় যে মানে যেটা থেকে তুমি বেশি ঘা পেয়েছো, কারোর কাছে গিয়ে যদি সেই ঘায়ের ওষুধটা একদম ডিরেক্ট পাও, তখন ও আচ্ছা, আমি তাহলে এটা ফেলে বাঁচতে পারি, তোমার মন আগে সেটা অ্যাকসেপ্ট করবে। একদম। যে কারণে মাস্টারমশাই কথাটা শুনেন, ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন এবং মানে তার ওই পর এগুলো মনে হচ্ছে যে বোধহয় শ্রী চৈতন্য, বোধহয় আসলে দেখো, আমাদের পুঁথিগত শিক্ষা তো আমাদের শুধু ওই শিক্ষাটুকু দেয়, মানে কর্মজীবনের শিক্ষাটুকু দেয়। ওইটাতে মাস্টারমশাই হয়তো শিক্ষিত হয়েছেন, তার কর্মজীবনটাকে টেনে নিয়ে যাবার আলো পেয়েছেন, কিন্তু এই প্রথম তিনি এমন একটা প্রজ্ঞার আলো পেলেন যেটা তাকে বাঁচার শিক্ষা দিচ্ছে, মানে নিজের শর্তে বাঁচার, কারোর ওপর পরনির্ভরশীল হয়ে বাঁচার নয়।
যে আজকের দিনে সাংঘাতিক ইম্পর্টেন্ট, যে আমি বলতে গিয়ে মনে হলো ঠিক এই জায়গাটাই যখন অর্জুন গান্ডীব ফেলছেন, হ্যাঁ কৃষ্ণ এসে বলছেন এই জিনিস তোমার মানায় না, এবং তুমি সেখান থেকে না সোজা চলে এসো আজকের সমাজে। মানুষ বুঝতেই পারছে না। আমি তো এই সময়ের মানুষের স্রোত দেখলে একটাই মনে হয় লোক না পোক। এবং এই যে কলকাতায় পোকের দল ঠিক ঠিক করছে, আমি কলকাতা নিয়ে যদি কথা বলি, সর্বত্রই আমি যেহেতু একদম কলকাতায়, মানে যেহেতু ঠাকুরও কলকাতা বলেছেন সেটাই চলে এলো বলে, যে মানুষ হু হু করে পাগলের মতো ছুটে যাচ্ছে। কটা মানুষ ঘুরে দাঁড়িয়ে দেখছে, নিজের কথা ভাবছে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি এই জীবন লইয়া কি করিব। এটা তো ঋষিরও কথা, ঋষি বঙ্কিমেরও কথা, প্রত্যেক মানুষের তো একটাই কথা। এই যে ট্রেন্ডে গা ভাসানো, এখন এই যে কথাটা উঠেছে না, ট্রেন্ডিং, কিন্তু ট্রেন্ডে ভাসতে ভাসতেই মরতে যাচ্ছে। এই প্রথম এসে যে দরজাটার কাছে দাঁড়ালেন সেটা হচ্ছে ট্রেন্ডের একেবারে উল্টো। এবং এই সময়ও দেখো কত মানুষ হতাশা, কত মানুষ ডিপ্রেশনে ভোগে। আমাদের ছোটবেলাতেও আমরা কিন্তু এত সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কথা শুনিনি। তখন আমাদের নারী টেপা ডাক্তার ছিল না, আমাদেরও আগে আমরা ছোটোবেলাতে একজন দুজন পেয়েছি। আমার ঠাকুরদার এক দাদু ছিলেন নর্থ কলকাতায় বসতেন, নারায়ণ দাদু, উনি এরকম নারী টেপা ডাক্তার। হ্যাঁ, দেখলেই বুঝতো তোর এই হয়েছে, যা চলে যা, ওষুধ দিয়ে দিলাম। তো এরা মুখ দেখলে মানুষের রোগ বুঝতে পারতো, কিন্তু মনটাও যে রোগে জীর্ণ হয়, মনেরও যে অসুখ করে। আজকে যেটা নিয়ে এত কথা এত কচকচি কথা, তুমি ভাবো ঠাকুর কিন্তু সেই মনের রোগ সারাতে এসেছিলেন। উনি কিন্তু শারীরিক রোগ নিয়ে কোনোদিন কোনো কথাই বললেন না। লোকটা নিজেই তো নিজেই ভুগে শেষ হয়ে গেলেন, এবং সেটা নিয়ে কোনো মাথাই ঘামালেন না সারা জীবন, তাই না? পুরোটাই মনের রোগ। এবং আমি ওই গুরুর পর্বে আর তখন বলা হলো না, আমার এখনও মাথার মধ্যে চলছে। আপু সেদিন আমার আর দেখো 2 সপ্তাহ হয়ে গেছে কিন্তু ভুলিনি, কারণ এইটা তখন মনে হচ্ছিল যে এই যে এমন একজন গুরু যে জীবনটা যাপন করে দেখিয়ে দিয়ে গেলেন, তুমি যে পথে তোমরা বাঁচছো সেটা সে পথ নয় গো বাবা, এই পথে বাঁচো। সিংহাসনে বসে উপদেশ দিয়ে চলে যাচ্ছেন না, ধুলোমাটির পৃথিবীতে নেমে রাস্তায় হেঁটে সংসার করে বলছেন তোমাদের গার্হস্থ্য জীবনে এমন হওয়া উচিত। প্রত্যেকটা হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। এর থেকে সত্যি মানে বড় শিক্ষা, বড় অমৃত আর কি। জীবন দান করছে কথা। এবং তুমি যেটা বললে কথামৃত, এখন উচিত এই সময় কথামৃত, আগামীর দিনে কথামৃত পাঠের আশা বসা, মানে পাঠ্যের একদম পাঠ্যপুস্তক হিসেবে কথামৃত সত্যি আলাদা করে কথামৃত ক্লাস করো। হ্যাঁ সত্যি তাই, মানে তার যুক্তির জায়গাগুলো শেখাও। হ্যাঁ, আমরা তো গীতা বলেছি অনেক আগে, কথামৃতকে তো ধর্মগ্রন্থ হিসেবে সরিয়ে রেখে দিয়েছি, ওসব আমাদের দরকার নেই, আমরা জীবন থেকে বিচ্ছিন্ন। কথামৃত ধর্মগ্রন্থ? হ্যাঁ, কথামৃত ধর্মগ্রন্থ, রামকৃষ্ণ ধর্মের নাম এসব আছে। আচ্ছা, হ্যাঁ, কি দরকার, এগুলো সব ধর্মগ্রন্থ। গীতা গীতা ধর্মগ্রন্থ, মায়ের কথা ধর্মগ্রন্থ, ওসব দরকার নেই। তো আমরা এগুলো তো সরিয়ে রাখছি না, আমরা তো জীবনটা শুরুই করছি জীবন থেকে বিচ্ছিন্ন। সাংঘাতিক ছোট মানে সত্যি কি অবস্থায় দাঁড়িয়েছি আমরা। না আমরা এগোবো, চলো আমরাও আর নেতিবাচক কথা বলবো, কিন্তু আমরা যে ওই যে বারবার আমরা যে সময়টার মধ্যে দাঁড়িয়ে আছি, প্রতি মুহূর্তে যেখানে মানুষের মানবিকতাটা তলানিতে এসে ঠেকছে, মানুষের প্রবৃত্তি বড় হয়ে দাঁড়াচ্ছে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সমানে যে ঘটনাগুলোকে আমরা বিভিন্নভাবে জাস্টিফাই করছি, যেটা কিনা সমস্ত প্রবৃত্তির মানে বিস্ফোরণ বলবো, সেই যে ঘটনা ঘটে যাচ্ছে এইখানে। এবং এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা তো বিকৃত মস্তিষ্ক মনুষ্য একেবারে, কিন্তু যারা সেটাকে নিয়ে কাজ কারবার করছে, সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, শুধু নেতি কথা বললে তো শুধু নেতিতেই টেনে নামানো হয় মানুষকে, সেখান থেকে উত্তরণের কথা কবে বলা হবে? ভাবো তুমি ভাবো, আমরাও সেদিনও বলরাম বসুর বাড়িকে কেমন হাঁ করে তাকাচ্ছিলাম না, বোকা বোকা করে। এখানে উনি করতেন এরকম, হাঁটতেন এরকম, ঘুরতেন, এখানে পাবেবো না বাবা, মানে কেমন অদ্ভুত, মানে কীরকম একটা বাতিগ্রস্ততার মতো হাবভাব করে ব্যাপার স্যাপার হচ্ছিল। কিন্তু আসলে ওই ভারটা কি সাংঘাতিক ভার। এই জেনারেশন ওই সব টার্জান আরও কী সব দেখলো ঠেকলো, টার্জান অবশ্য অনেক আগে, এখন তার অন্য কিছু কী সব দেখে থাকে, হ্যাঁ আমাদের সময়কার, কিন্তু
এই মানুষগুলোকে, এবং সেদিন মনে আছে স্টুডিওতে আমরা একটা আলোচনা করছিলাম, যার এসেছিল এই সময় দুটো ছেলে, তারা মহাজীবন মানে বুঝলো না। মানে তারা শুধু দিব্য জীবন মানে বুঝলে, মহাজীবন মানে ওটা অন্য মানে, লোকে ঠিক বুঝবে না বললো, দিব্য জীবন বললো একটু টাফ হবে। মহাজীবনের মানে আজকের মানুষ জানে না, কারণ এই প্রজন্মের আমাদের ব্যর্থতা মহুয়া, যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই মহাজীবনের কথাগুলো তুলে ধরতে পারলাম না। এটা শুধু মহাজীবনী কি মহামনীষী নাকি মহামনীষী না মনীষী, হ্যাঁ মনীষী মহাপুরুষ হয়ে বইয়ের পাতায় রয়ে গেলেন এই সময়কার কিছু রাজা উজির মন্ত্রী শান্ত্রীদের সঙ্গে, তাদের পড়ানো হচ্ছে এই মহাজীবন। সত্যিতে এই মহাজীবন নিয়েই তো আলোচনা করলে অন্তত ডিপ্রেশন কমবে, সুইসাইডের রেট কমবে। না আমাদের এই সময়ের এটাই তো বলে গেছেন বঙ্কিমচন্দ্র, এই জীবন লইয়া কি করিব। সেই তো কমলাকান্ত বারবার প্রশ্ন করেছেন, এই জীবন লইয়া কি করিব, শুধু কি কলম পেশা কেরানিগিরি করে যাব, শুধু মানে ডিজিটালে নিজেদের প্রেজেন্স, আমি সর্ব জায়গায় আমাদের অস্তিত্ব খুঁজে বেড়াবো, তার অস্তিত্ব খুঁজবো না। এই বঙ্কিমচন্দ্রকেই তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন দেখা হয়েছিল, উনি তো দাবড়ানি বলবো, সেটা তো বঙ্কিমচন্দ্রকেই দিয়েছিলেন যে সারা দিন যা করছো, সারা জীবন যা করছো, সেটাই তো ঢেকুর উঠছে, যা করছো মুখ দিয়ে সেটাই বেরোচ্ছে। বঙ্কিমচন্দ্র কথা বলতে পারেন, অন্যমনস্ক হয়ে বেরিয়ে এসেছিলেন। আমার ধারণা কৃষ্ণ চরিত্রটা তারপরে লেখা, আমার ধারণা, মানে আমি ইয়ার মিলিয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার ইয়ার মিলিয়ে দেখেছি। আমি জানি না একটা কোথাও লেখা নেই যে ওর পরে লেখা কিনা, কিন্তু বঙ্কিমচন্দ্র অন্যমনস্ক। বঙ্কিমচন্দ্রকে আমরা ঋষি বলি একদম। বঙ্কিমচন্দ্রের ঋষিত্বটা কবে থেকে শুরু হলো, লোকজন শুনলে রেড়ে করে উঠবেন হয়তো। বিদ্যাসাগর চুপ করে গেলেন, কথা বলতে পারলেন। বিদ্যাসাগর শেষ জীবন কলকাতা ছেড়ে বেরিয়ে গেলেন, তার কি তখন রামকৃষ্ণের কথা মনে পড়ে? কেন বেরিয়ে গেলেন বিদ্যাসাগর কলকাতা ছেড়ে? সমস্ত ছেড়ে বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে গেলেন। আমার ধারণা শেষ দিনে যখন চলে যাচ্ছেন সাঁওতাল পরগনা, রামকৃষ্ণের কথা মনে পড়ে? কে তাকে পথ দেখিয়েছিল? মানে মনের পথ তো আসল, মন যেখানে খুঁজে পায় পথ একদম। মাস্টারমশাই ওখান থেকে সরে গেলেন কি যে আচ্ছা আমরা দেখে আসি কোথায় এসেছি, এটা ভালো করে দেখে আসি, তারপরে আবার আসবো। ভাগ্নের সঙ্গে ঘুরতে গেলেন, ঘুরে এসে যখন দাঁড়ালেন ঠাকুরের ঘরের সামনে, মাস্টারমশাই দেখো দ্বিতীয় টিকেটটা ভাঙছে। মাস্টারমশাই এসে যখন দাঁড়ালেন তখন দেখলেন ঠাকুরের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, ঘরে ধুনো দেওয়া হয়েছে, সবাই চলে গেছে, ঘর ফাঁকা। মাস্টারমশাই ঢুকতে পারছে না, পরিষ্কার লেখা আছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ঢুকতে পারছেন না, ঘরে নক করবেন কিনা ভাবছেন। সে সময় তার বৃন্দেজির সঙ্গে দেখা, একবারই, গোটা কথামৃত হয়তো একবার বা দুবার উল্লেখ আছে, কিন্তু বৃন্দেজির সঙ্গে মাস্টারমশাই দেখা একবারই হয়েছে। ঠাকুরের কাজের ঘরে কাজ করতেন বৃন্দেজি। তাকে বলছেন যে এই সাধুটি কি ঘরের মধ্যে আছেন, তুমি একটু খবর দেবে। বৃন্দে বলছেন তুমি যাও না, ঘরে গিয়ে বসো। বলছে না বলা নেই তো। বলে কোনো অসুবিধা নেই, তুমি যাও না। মাস্টারমশাই জানেন না যে ঘরে নক করে ঢুকতে হয়, সেটা জানেন, এমনি যে ঘরে ঢুকে পড়া যায় সেটা জানেন মাস্টারমশাই জানেন না। মানে ওই জায়গাটাতে মাস্টারমশাইয়ের একটা সংস্কার বাধা দিচ্ছে। সেকেন্ড টাইম মাস্টারমশাই ট্রেন্ড ভাঙছে, থার্ড টাইম ট্রেন্ডটাও কিন্তু বৃন্দে ভাঙছেন, রামকৃষ্ণদেব নন। বৃন্দেকে জিজ্ঞেস করছেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন? মাস্টারমশাই তখন জানেন যে বই পড়লে শিক্ষিত হওয়া যায় একদম। বৃন্দে বলছেন যে কোথায় বাবা বই, সবই তো ওর মুখে মুখে। এই বৃন্দের কাছ থেকে এই একটা চরম ধাক্কা নিয়ে মাস্টারমশাই মানে কেঁপে গেছেন যে বই না পড়লে একজন মানুষ এত জ্ঞানী হয়। ঠাকুরের একটা কথা শুনে মাস্টারমশাই বুঝেছেন যে মানুষটা কি সাংঘাতিক জ্ঞানী। বৃন্দের কাছ থেকে শুনে তার আবার ভুল ভাঙছে যে বই না পড়লে এত জ্ঞানী হয়। তো এই দুটো ট্রেন্ড, একটা নক না করে ঘরে ঢোকা যায়, মানে দরজা খুলে যায়, দরজা খুলে যায়, শালীনতার থেকে অনেক বড় আন্তরিকতা সেইটা। এবং দ্বিতীয়, বই পড়ার দরকার নেই। বৃন্দে বলছেন সবই ওর মুখে মুখে, মানে মুখে কি করে একটা মানুষ এগুলো বলতে পারে অনর্গল, এটা মাস্টারমশাই ধারণার বাইরে। যদিও তিনি মাস্টার, তার কিন্তু কথা বলাই কাজ, তিনি তাও বুঝতে পারছেন না যে উইদাউট পুস্তক, উইদাউট বই, টেক্সট কি করে শেখানো যায়। মানে জীবন যেখানে মাস্টার এসেছেন আর একজন মাস্টারের কাছে এবং সেখানে ঘা খাচ্ছেন যে উনি বই পড়েন না, ঠাকুরের ঘরে ঢুকছেন মাস্টারমশাই। মানে এখানে দেখো সিনগুলো দরজাটা খুলে পর একটু একটু মনে হচ্ছে না যে একটা একটা করে আমি স্টেপ পেরোচ্ছি একদম, মানে একটা ধাপে ধাপে। যে কারণ আমার এই প্রথম দর্শনটা পুরোটাই বলার এটাই যে কিভাবে গিয়ে বসছেন মানুষটার সামনে। একটা মানুষ একদম একটা মনে হচ্ছে কুয়োর তলায় পড়েছিল, একদম একটা কুয়ো, ফাঁকা কুয়োর তলায় পড়ে আছে। সেখান থেকে কেউ একজন দড়ি দিয়ে তাকে বলে ঠিক আছে আবার ডুববে, তুমি তো ডুবতে জানো, তোমার ডোবার ভয় নেই। মানে
তলিয়ে যাবার ভয় নেই, হারিয়ে যাবার কুয়োয়। তুমি আপাতত উঠে একটু বাইরের হাওয়া খেয়ে তারপর আবার ডুবতে যেও। হ্যাঁ, ভাগ্নে গিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে দাঁড় করালো। এবার স্টেপ বাই স্টেপ লোকটা উঠছে আস্তে আস্তে এবং ঘরে ঢুকছেন মাস্টারমশাই, গিয়ে বসছেন। দেখো সন্ধে হয়েছে, সন্ধ্যের আওয়াজ পেয়েছেন, চারিদিকটা নহবতের রোশন চৌকি, আচ্ছা তুমি বাইরে আছো, হ্যাঁ এগুলো শুনেছেন। এগুলো শুনে মানে একটা প্রস্তুতি তৈরি হয়েছে। এইবারে ঢুকছেন, গিয়ে বসছেন, ঘরের চারদিকটা ধোঁয়া। দরজা খুলে ঠাকুরকে আগে দেখতে পাননি যে ধোঁয়ায় ধুনোর ধোঁয়া, সেইটা চতুর্দিকে। তারপরে যখন নিশ্চয়ই চোখ সয়েছে তখন ওই অবয়বটা দেখতে পেয়েছেন। এবং অবয়বটা দেখছেন, মাস্টারমশাই এখানে বলছেন যে ঘরে অন্য কেহ নাই, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধুনো দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন, মানে হাত জোড় করে নিচু হয়ে প্রণাম। তখনও মাস্টারমশাই ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শেখেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যখন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কহে না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পরে এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্য শূন্য হন। এটা মাস্টারমশাই সেকেন্ড থিং দেখছেন। আগে তো কথা শুনেছেন, তারপরে এবারে দেখছেন যে এমনি কি হয়। তিনি তো মাস্টার, ছাত্ররা যদি অন্যমনস্ক হয় তিনি তো জানেন যে অন্যমনস্ক কাকে বলে। যাই পড়াশোনা, সেই মাস্টার যখন গিয়ে দেখছেন যে আরেকজন অন্যমনস্ক হচ্ছেন, তার মনটা অন্য কোথাও চলে যাচ্ছে, কিন্তু তিনি তো মাস্টার, তার চোখটা তো জহুরি চোখ। তিনি বুঝতে পারছেন যে এটা তার ছাত্রদের অন্যমনস্কর মতো ওই রকম অন্যমনস্কতা। এটা তার ব্যাখ্যাটা দেখো কি সুন্দর, যে ছিপ হাতে করে বসে আছে মাছ ধরবে, এই ব্যাখ্যাটাও মাস্টারমশাই কিন্তু ঠাকুরের থেকে করা। ঠাকুরই পরবর্তীকালে বলবেন যে ওই দিকে যার মানে আশপাশে যা খুশিই হোক না কেন তার দৃষ্টি ওই দিকে। মাস্টারমশাই এই জিনিসটা আগে শুনছেন, ব্যাখ্যাটা তিনি পরে পাচ্ছেন। এবং সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের এইরকম হয়, কখনো কখনো বাহ্যশূন্য হয়ে যান। সন্ধ্যা মানে সন্ধিক্ষণ, যে সময় এখন তো আর শাঁকটাক বাজে, মানে অনেক জায়গায় বাজে না, বোঝা যায় না। তো সন্ধিক্ষণ, দিন যাচ্ছে রাত আসছে, রাত যাচ্ছে দিন আসছে। মা বলেছেন, আমার মায়ের কথাতেও পড়েছি যে সন্ধিক্ষণে তাকে রাখা প্রশস্ত। তো এই সময় ঠাকুর সন্ধ্যাটা খুব মানতেন। সকালবেলা তো ওই ভোরবেলা, তার তো ব্রাহ্ম মুহূর্ত, যে সময় সন্ধিদা তো ঘুম হতো না ওই জায়গায়, তার ওই অবস্থায় থাকতেন। তো ওই অবস্থায় তাকে তো সবাই দেখতে পেত না, সন্ধ্যাবেলাটা তাকে সবাই দেখতে পেত। এই সন্ধ্যাটা ঠাকুর ভীষণ মানতেন, মানে তার অন্তর্মুখী মন যেহেতু প্রকৃতির সঙ্গে কানেক্টেড, তো প্রকৃতির যখন যেরকম অবস্থা ঠাকুরের মনটাও আস্তে আস্তে সেই অনুযায়ী হয়ে যেত। তাকে আলাদা করে ঘড়ি দেখেও আচ্ছা এখন সন্ধ্যা হয়েছে, এখন আমার ভাব হবে বলে সোজা হয়ে বসে এটা করতে হতো না। প্রকৃতির সঙ্গে আপনা আপনি মিশে যাওয়া, তো একদম পুরোটা মিশে যাওয়া, তো প্রকৃতির মধ্যেই যিনি ভাবে বিভোর হতেন তিনি আর নতুন করে কি হবে। তো মাস্টারমশাই বলছেন ঠাকুরকে যে ওই অবস্থা দেখে যে আপনি এখন সন্ধ্যা করবেন, তবে আমরা আসি। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। সন্ধ্যাকালে তিনি ভাবস্থ হয়ে বসে আছেন, অথচ সন্ধ্যা করবেন না। এটা আমার মনে হয় মাস্টারমশাই ফোর্থ ট্রেনটা ভাঙছে। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এই সৌম্য কে? তাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে। বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছে হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তো এইখানে মাস্টারমশাই প্রথম দর্শনটা শেষ হচ্ছে। মাস্টারমশাই যা বুঝলেন তার নির্যাসটা ফেরতে ফেরতে ভাবছেন, বই না পড়লে কি মানুষ এত জ্ঞানীও নয়, মাস্টারমশাই মহৎ ভাবছেন। তার মানে তার ধারণায় ছিল যে মহৎ হতে গেলে আরো বেশি বই পড়তে হবে। তো এগুলো সবই মিশনারি শিক্ষা। এবং বই না পড়লে এই অবস্থায় কি করে পৌঁছন, এটা ভাঙছে। এই সৌম্যকে মানে
যে জিনিসটা মানুষের ভেতরে, মানুষের মনে একটা শান্তি, স্নিগ্ধতার প্রলেপ, যে বিষয়টা তাহলে খুব সৌম্য। আমরা বলি না যে একজন কি সৌম্য, দেখো সুন্দর আর সৌম্য দুটো তফাৎ আছে। সুন্দর মানুষ উত্তম কুমার, যে বাহ কি সুন্দর, মানে উত্তম কুমারের মতো দেখতে, কিন্তু সৌম্য বলে আমরা ঋষিদের মতো, মানে যাকে দেখলে সৌন্দর্যের চেয়ে ওর একটা প্রশান্তি, একটা প্রগাঢ় শান্তি মনের ওপরে যেটা এফেক্ট ফেলে, তাকে আমরা সৌম্য বলি। মাস্টারমশাই তাই মন বদলাতে শুরু করেছে। এবং উনি বলছেন কাল কি পরশু আবার সকালে আসবো, মানে মাস্টারমশাই জীবনে ফিরছেন, তার মাথা থেকে বেরিয়ে গেছে মরতে হবে। কাল কি পরশু সকালে আসবো, মানে সকালে এলে তাহলে আরো ভালোভাবে দেখা যাবে, ভালোভাবে বোঝা যাবে, আরো ভালোভাবে কথা বলা যাবে, যে কারণে রাতে দেখা হয়ে গেছে, এবার দিনে দেখবে। এত চট করে কি আবার দেখা হয়? সবে শুরু, আমাদেরও সবে শুরু। জানি না আমরাও কত দূর চলতে পারবো এইভাবে, তবে যদি আপনারা সঙ্গে থাকেন আমরা হয়তো নিশ্চয়ই চেষ্টা করব। আজকে সবে প্রথম 2 পাতা পড়লাম, জানি না এরপরে কীভাবে এগোবো, কীভাবে চলবো, সেটা আপনারাও আমাদের লিখে জানান যে আমরা প্রতি পাতা ধরে ধরে পড়বো নাকি একটু এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবটাই আপনারা আমরা সকলে মিলে বসে ঠিক করব। তবে হ্যাঁ, আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে আগামী পর্বে। আর একটু বলি, আবার মনে করিয়ে দিই যে একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।